হচ্ছে আমরা চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 এ আমরা আসলে পিস্টেসের বেসিক যে জিনিসগুলা সেগুলো দেখছিলাম। আমাকে কি শোনা যায়? জি স্যার, শোনা যায় শোনা যায় স্যার। আচ্ছা, প্রিস্টেসের বেসিক জিনিসগুলো আমরা দেখছিলাম যে প্রিস্টেস একটা যদি প্রিস্টেস বিম থাকে সেটাকে ডিজাইন করতে গেলে কয়টা মেথড আমরা ফলো করতে পারি বা কয়টা কনসেপ্ট ফলো করতে পারি। আমরা দেখছিলাম যে তিনটা কনসেপ্ট আমরা টোটাল ফলো করতে পারি। একটা প্রথমটা হচ্ছে যে কনক্রিটটাকে আমরা ইলাস্টিক ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করব, যদিও কনক্রিট একটা বিটের ম্যাটেরিয়াল। যদি তার মধ্যে কোনো ধরনের টেনশন না আসে তাহলে সেই ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে। এটা ছিল আমার কনসেপ্ট 1। কনসেপ্ট 2 হচ্ছে, এটা হচ্ছে আরসিসির কনসেপ্ট, যে আমার প্রিস্টেস কনক্রিটের ক্ষেত্রে আমার হচ্ছে কনক্রিট নিবে হচ্ছে কম্প্রেশন আর স্টিল নিবে হচ্ছে টেনশন। এবং কনক্রিট এবং স্টিলের এই কম্প্রেশন টেনশন নেওয়ার মাঝখানে যে দূরত্বটা আছে এটাকে আমরা নাম দিয়েছিলাম লিভার আর্ম। এটা মিলে এই ফোর্স এবং এই এর মধ্যকার ডিস্টেন্স মিলে তার একটা ইন্টারনাল মোমেন্ট ক্রিয়েট করে। এই ইন্টারনাল মোমেন্ট কি করে, এক্সটার্নাল মোমেন্ট যেটা আছে সেটাকে ব্যালেন্স করে, মানে উপরে লোডের কারণে যে মোমেন্টটা আসতেছে সেটাকে ব্যালেন্স করে। তো এটা আরসিসির কনসেপ্ট, কিন্তু এইখানে আমরা শব্দটা ইউজ করব হচ্ছে হাই স্ট্রেংথ স্টিলের সাথে হাই স্ট্রেংথ কনক্রিটের কম্বিনেশন। এই যে কম্বিনেশন মাধ্যমে যে কাপলিং তৈরি হবে, সেই কাপলিং কি করবে, একটা ইন্টারনাল মোমেন্ট তৈরি করবে যেটা এক্সটার্নাল মোমেন্টকে রেজিস্ট করে ফেলবে। এটা হচ্ছে কনসেপ্ট 2। কনসেপ্ট 3 ছিল কি? কনসেপ্ট 3 ছিল আমাদের লোড ব্যালেন্স, মেথড অফ লোড ব্যালেন্সিং, মানে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। তো এটাতে কি ছিল? এটাতে ছিল যে একটা পিস্টেস বিম যদি থাকে এবং তার ভিতরে যদি টেন্ডন বা কেবল প্রবেশ করানো থাকে, তো এক্সটার্নাল যে লোডটা আছে এই এক্সটার্নাল লোডের কিছু অংশ এই টেন্ডন বা কেবল কি করে ফেলবে, ব্যালেন্স করে ফেলবে। এই এক্সটার্নাল লোডের কিছু অংশ এই টেন্ডন বা কেবল ব্যালেন্স করে ফেলবে। এটাকে যদি আমরা টানি, তাহলে দেখা যাবে যে সে আপওয়ার্ড কিছু ফোর্স দিবে, এই কেবলটা আপওয়ার্ড ফোর্স দিবে। এই আপওয়ার্ড ফোর্স কি করবে, এই ডাউনওয়ার্ড ফোর্স কিছুকে ব্যালেন্স করে ফেলবে, ম্যাক্সিমামটাকেই ব্যালেন্স করে ফেলে। এই যে লোডের কারণে যে ইয়ে আসতেছে, এটার ম্যাক্সিমামটাকেই সেই আপওয়ার্ড ফোর্সটা কি করে ফেলে, ব্যালেন্স করে ফেলে। তাহলে যে বাদ বাকি যে অংশটুকু বাকি থাকে সেই অংশটুকুর জন্য আমরা শুধুমাত্র ডিজাইন করব। এই বিমটার ক্ষেত্রে অল্প কিছু লোড বাকি থাকে, অল্প কিছু লোডের জন্য আমরা বিমটাকে ডিজাইন করব। এটা হচ্ছে কনসেপ্ট 3। তো তিনটা কনসেপ্ট আছে, এই তিনটা কনসেপ্টে আমরা আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি, বা প্রিস্টেসের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করে এটাকে আহ, আমরা কি করতে পারি, এর টপ এবং বটম ফাইবারে কতটুকু স্ট্রেস, এই যে কনসেপ্টগুলো ইউজ করে আমরা কি করতে পারি যে লোডের কারণে তার টপ ফাইবার বলা হয়েছে উপরের অংশটুকুকে, আর বটম ফাইবার বলা হচ্ছে নিচের অংশটুকুকে, একবারে নিচের অংশটুকুকে। এটাকে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া দিয়ে আঁকি, মানে এটাকে লংজিটিউডাল না একে ক্রস সেকশনাল আঁকলাম, এটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস মাঝখানে। এই নিউট্রাল এক্সিসের ক্ষেত্রে এই যে উপরের অংশটাতে যে স্ট্রেস আছে, ম্যাক্সিমাম স্ট্রেস আসলে এখানেই আসে, আর এইদিকেও ম্যাক্সিমাম স্ট্রেস আসলে ওই জায়গায় আসে এক্সট্রিম ফাইবারে। তো উপরের অংশ এবং নিচের অংশতে যে ম্যাক্সিমাম স্ট্রেস আসে, এই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমাকে বের করতে হবে যে কতটুকু স্ট্রেস আসে এই পি স্ট্রেসের কারণে। এবং এই লোডিং, মানে যে লোডটা অ্যাপ্লাই হবে, মানে সেটা সাধারণত প্রিস্টেস বিমে সাধারণত গার্ডার লোড অ্যাপ্লাই হয়, মানে গাড়ির চাকার লোড অ্যাপ্লাই হয়। এই লোডগুলো অ্যাপ্লাই হওয়ার পরে তার টপে কতটুকু স্ট্রেস আসে আর বটমে কতটুকু স্ট্রেস আসে সেটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ টপে যে স্ট্রেসটা আসতেছে এটা একটা অ্যালাউয়েবল লিমিট তারা বলে দিচ্ছে, এফ টি অ্যালাউয়েবল। এটা একটা লিমিট তারা বলে দিচ্ছে যে কতটুকু পর্যন্ত সে টপে স্ট্রেস নিতে পারবে। এই অ্যালাউয়েবল লিমিটের চেয়ে আমার যদি বেশি চলে আসে তাহলে ওইটা কিন্তু ফেল করে যাবে, কিন্তু অ্যালাউয়েবল লিমিটের চেয়ে যদি কম আসে তাহলে এটা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা প্রিস্টেস ফোর্স অ্যাপ্লাই করতে পারবো। সেম ক্ষেত্রে এফ বটম, মানে হচ্ছে বটমের স্ট্রেসটা আমরা বের করব। বটমের স্ট্রেসের ক্ষেত্রেও সেম কাহিনী, বটমের স্ট্রেসের ক্ষেত্রেও কতটুকু অ্যালাউ করতে পারে সেটা কিন্তু একটা লিমিট দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আমার সবসময় কি থাকতে হবে, লিমিটের ভিতরে থাকতে হবে। লিমিটের ভিতরে যদি থাকে তাহলে এইটাও ওকে আছে। আর যদি লিমিটের বাইরে চলে যায়, মানে স্ট্রেস বেশি চলে আসে অ্যালাউবেলের চেয়ে, তখন কি হবে, এই বিমটা নিচের দিকে ফেল করে যাবে। তো এই স্ট্রেসটা আমরা কি করছি, আমরা চেক দিছি, চেক দিয়ে আমরা দেখছি যে টপে স্ট্রেস ঠিক আছে কিনা, বটমে স্ট্রেস ঠিক আছে কিনা। এই
এই স্ট্রেসটা আমরা ইয়ে করে দেখছি। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম যে প্রি স্ট্রেসিং এর কতগুলা টাইপ হইতে পারে। হ্যাঁ, তোমার আপনার আপনার হচ্ছে প্রি টেনশনিং আছে, হ্যাঁ, পোস্ট টেনশনিং আছে, এগুলা অনেকগুলা টাইপ আছে প্রি স্ট্রেসের। যে এই প্রি টেনশন কি, পোস্ট টেনশন কি, তারপর হচ্ছে বন্ডেড কি, আনবন্ডেড কি, এগুলো আমরা দেখছিলাম নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা, প্রি টেনশনিং কি, পোস্ট টেনশনিং কি, বন্ডেড কি, আনবন্ডেড কি, এইগুলা আমরা দেখছিলাম যে এই টাইপের বিভিন্ন টাইপের প্রি স্ট্রেসিং হইতে পারে, এগুলাকে বলা হচ্ছে টাইপ। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাঙ্কর্ড, নন অ্যাঙ্কর্ড, সার্কুলার, তারপর হচ্ছে লিনিয়ার, হ্যাঁ, প্রি স্ট্রেসিং, এই ধরনের বিভিন্ন টাইপের প্রি স্ট্রেসিং আছে। এগুলা কি জিনিস, কিভাবে আমরা এইগুলো দেখছি। তো এটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 2 তে আমরা আসি। চ্যাপ্টার 2 তে আমরা কি দেখব, যে মেটেরিয়ালস। আসলে মেটেরিয়ালস তো আর কিছুই না, এখানে হচ্ছে কনক্রিট। প্রিস্টেসিং এর ক্ষেত্রে কি কনক্রিট আর হচ্ছে স্টিল, এছাড়া তো আর কোনো মেটেরিয়াল নাই, যেহেতু এটা আরসিসির মতোই কনক্রিট আর স্টিল। আচ্ছা, এখন কনক্রিট এবং স্টিল যদি হয়, আরসিসি তো কনক্রিট এবং স্টিল আছে, আরসিসি তো কনক্রিট এবং স্টিল আছে, তাহলে আরসিসির মধ্যে এবং প্রিস্টেসের মধ্যে তফাৎটা কি? এইখানে কনক্রিটের সাথে আরেকটা টার্ম ইউজ করতে হবে, এটা হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট। এটা অনেক বেশি স্ট্রেংথ দিতে হবে। হ্যাঁ, নরমাল কনক্রিট হলে হবে না। নরমাল কনক্রিট তো আমরা ক্রাশিং স্ট্রেংথ কত পাই? এফসি প্রাইম সাধারণত, হ্যাঁ, 3000 থেকে 3500 পিএসআই, 3 থেকে মানে 3.5 কেএসআই, এর বেশি আমরা অ্যাচিভ করতে পারি না। এটা হচ্ছে নরমাল স্ট্রেংথ। তাহলে এটাকে হাই স্ট্রেংথ যখন আমরা বলবো, হাই স্ট্রেংথ কনক্রিট, হাই স্ট্রেংথ কনক্রিটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এফসি প্রাইম দেখা যায় যে এফসি প্রাইম আমার 8000, হ্যাঁ, 8 কেএসআই পর্যন্ত অ্যাচিভ করা যায়। 8 কেএসআই, 10 কেএসআই, এরকম অ্যাচিভ করা যায়। তাহলে কই নরমাল ভাবে হচ্ছে 3 থেকে 3.5 কেএসআই পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি, মানে কনক্রিটের ক্রাশিং স্ট্রেংথ। আর এখানে কনক্রিটের ক্রাশিং স্ট্রেংথ হাই স্ট্রেংথ কনক্রিট হওয়ার কারণে এটাকে 8 কেএসআই। এখন কথা হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট কি বালু কি আলাদা, পাথর কি আলাদা, সিমেন্ট কি আলাদা? এরকম কিছু না। আমরা নর্মাল ভাবে যে পাথর, বালু, সিমেন্ট ইউজ করি, ওইগুলো ইউজ করব, তার সাথে কি ইউজ করব, প্লাস হচ্ছে কেমিক্যাল। এই হাই স্ট্রেংথ কনক্রিট অ্যাচিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? কেমিক্যাল ইউজ করতে হবে। ঠিক আছে, এই কেমিক্যাল ইউজ করতে হবে হাই স্ট্রেংথ কনক্রিটকে। যদি আমরা বুঝাইতে চাই যে হাই স্ট্রেংথ কনক্রিটের জন্য আমরা এক্সট্রা কি করব? কেমিক্যাল ইউজ করব। কেমিক্যাল ইউজ করার কারণে তার স্ট্রেংথ অনেক গুণ বেশি বেড়ে যাবে। এগুলা কেমিক্যালের মধ্যে আছে হচ্ছে হাই স্ট্রেংথের কেমিক্যাল, যেগুলা হাই বন্ডিং স্ট্রেংথ তৈরি করে। তাহলে এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল মধ্যে হাই বন্ডিং স্ট্রেংথ তৈরি হবে। হ্যাঁ, এইগুলা এই কেমিক্যালগুলো অ্যাড করার কারণেই এইটা দেখা যায় যে 8 কেএসআই। এখন স্টিলের ক্ষেত্রে সেম জিনিস। স্টিলের ক্ষেত্রে সাধারণত আমরা 60 গ্রেড স্টিল বলি। হ্যাঁ, বাজারে এখন 500W পাওয়া যায়। 500W হচ্ছে 72 গ্রেড। ঠিক আছে, 60 গ্রেড অথবা 72 গ্রেড, যেটাই আমি বলি না কেন, 72 কেএসআই মানে ম্যাক্সিমাম সে 72 কেএসআই পর্যন্ত নিতে পারে, যেটা 500W। ওকে, কিন্তু এইখানে আমরা ইউজ করবো হচ্ছে হাই স্ট্রেংথ স্টিল। ওকে, নর্মাল স্টিল না, হাই স্ট্রেংথ স্টিল। এইটা কিন্তু 1.5 লাখ পর্যন্ত নিতে পারে, 150 কেএসআই পর্যন্ত নিতে পারে। অলমোস্ট হচ্ছে 3 গুণ বা ডাবল, অলমোস্ট হচ্ছে এটা দ্বিগুণ অথবা দ্বিগুণ অথবা 3 গুণ, এরকম একটা টার্ম ধরা যায়। তাহলে এই যে 150 কেএসআই মানে 150 গ্রেড, গ্রেডের হিসাব করলে আমরা ইউজ করি বর্তমানে 60 গ্রেড। পরে ইয়েতে প্রিস্টেসিং এর জন্য আমরা ইউজ করতে হবে 150 গ্রেডের স্টিল। তাহলে এই 150 গ্রেডের স্টিল এটা হাই স্ট্রেংথ স্টিল। আর 8 কেএসআই বা 10 কেএসআই বা 12 কেএসআই এর কনক্রিট, এগুলো হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট। তো হাই স্ট্রেংথ কনক্রিট এবং হাই স্ট্রেংথ স্টিল আমরা ইউজ করতে হবে, আর ভিন্ন আর কিছুই না। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস আর কি। এখন এইখানে যেহেতু কনক্রিটের ভিতরে এইরকম রড প্রবেশ করানো হয় বা ওয়্যার প্রবেশ করানো হয়, এই ওয়্যারটাকে পরবর্তীতে আমরা
টানি। তো এইখানে এই কনক্রিটটা তৈরি করার জন্য এক ধরনের সিমেন্ট ইউজ করা হয়, এটার নাম হচ্ছে সেলফ স্ট্রেসিং সিমেন্ট। সেলফ স্ট্রেসিং সিমেন্ট কি, যে আপনি এই সিমেন্টটা মনে করেন ঢাললেন, সিমেন্টটা আমি এখানে ঢাললাম, সে নিজে নিজেই কি হবে, স্ট্রেস হবে। মানে স্ট্রেস হবে মানে হচ্ছে আউটওয়ার্ড এরকম স্ট্রেস হবে, মানে বাইরের দিকে সে নিজে নিজেই ছড়াই যেতে যাবে। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে সেলফ স্ট্রেসিং সিমেন্ট। তো এই যে সিমেন্টটা বাইরের দিকে এইভাবে সরে যেতে চায়, তখন কি হবে, এই যে কনক্রিটের ক্ষেত্রে এরকম একটা টান অনুভব হবে। কনক্রিটের ক্ষেত্রে যেহেতু স্টিলের ক্ষেত্রে কি হবে, এরকম একটা টান অনুভব হবে। ঠিক আছে, কারণ রডটাকেও কি করবে, যেহেতু কনক্রিটের সাথে রড আছে, রডটাকেও সে বাইরের দিকে আউটওয়ার্ড পুশ করার চেষ্টা করবে। তো আউটওয়ার্ড পুশ করার চেষ্টা করলে তখন দেখা যাবে যে তার মধ্যে এক ধরনের টান অনুভব হচ্ছে। তো এইটা হচ্ছে সেলফ স্ট্রেসিং সিমেন্ট। এটাকে সেলফ স্ট্রেসিং কনক্রিটও বলা হয়, যেহেতু সেলফ স্ট্রেসিং সিমেন্ট ইউজ করা হয়, আর পাথর আর বালু তো কনস্ট্যান্ট। সেলফ স্ট্রেসিং কনক্রিটও বলা হয়। এই কনক্রিটটা ইউজ করার কারণে তার ভিতরে যে সিমেন্টের উপস্থিতি, এই সিমেন্টের উপস্থিতির কারণে সে নিজে নিজেই স্ট্রেস হবে। তো নিজে নিজেই স্ট্রেস হলে এটাকে আলাদা করে টানার দরকার নাই। এই যে টেন্ডনটাকে আমরা কি করি, মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে, হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে আমরা পরবর্তীতে আলাদা করে টানি বা টেনশন দিই। এখন এটাকে আলাদা করে টেনশন দেওয়ার দরকার নাই, এখানে যেহেতু আমি সেলফ স্ট্রেসিং সিমেন্ট ইউজ করছি, সেটা নিজেই কি করবে, এটাকে বাইরে আউটওয়ার্ড একটা ঠেলা দিবে বা ধাক্কা দিবে। এই আউটওয়ার্ড ধাক্কা দেওয়ার কারণে সে কিন্তু এখানে একটা টান অনুভব করবে, এবং এদিকে হচ্ছে একটা টেনশন অনুভব করবে আর কি। তো এটা অনেক সময় হচ্ছে কন্ট্রোলড না, যেহেতু সেলফ স্ট্রেসিং সিমেন্ট, আমি ইচ্ছা মতো আসলে এইখানে কতটুকু টান আমি পাবো এটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় পারা যায় না। তো ওইটা ক্যালকুলেশনের অনেক ব্যাপার আছে, হাই রিসার্চের ব্যাপার আছে, যে কোন টাইপের সিমেন্ট ইউজ করলে আমি এখানে কত টান অ্যাচিভ করতে পারবো, এটা মানে অনেক দক্ষ টিমের দরকার আছে আর কি। কারণ হচ্ছে আমি যদি মানে কোনো বিম দেখা যাবে যে 500 কিপে টানতে হবে বা টেনশন দিতে হবে, কোনো বিম দেখা যাবে যে আবার 1000 কিপ টেনশন দিতে হবে, তাহলে প্রত্যেকটা বিম কিন্তু টেনশন আলাদা। এটার জন্য একটার জন্য 1000 কিপ টেনশন দিতে হবে, আর একটার জন্য 500 কিপ টেনশন দিতে হবে। তাহলে সেলফ স্ট্রেসিং সিমেন্ট এটা নিজে নিজে যেহেতু প্রসারিত হয়, তাহলে এটা এই 500 কিপ অ্যাচিভ করলো কিনা বা 1000 কিপ অ্যাচিভ করবে কিনা, এটা কিন্তু একটা বিশাল রিসার্চের দরকার আছে। রিসার্চ করে আসলে এটা বের করতে হবে যে কোন টাইপের সিমেন্ট, সেলফ স্ট্রেসিং সিমেন্টই কিন্তু কোনটা অ্যাড করলে বা কোন টাইপের সিমেন্ট অ্যাড করলে আমি 500 কিপ অ্যাচিভ করতে পারবো, আবার কোন টাইপের সিমেন্ট অ্যাড করলে আমি 1000 কিপ অ্যাচিভ করতে পারবো। ওইটা অনুসারে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে বলছে যে স্টিল ইজ এলংগেটেড বাই দ্য এক্সপানশন অফ দ্য কনক্রিট, মানে এই কনক্রিটটা যখন এক্সপান্ড হয়, মানে এই যে বাইরের দিকে আউটওয়ার্ড স্ট্রেস দেয় বা এক্সপান্ড হইতে চায়, তখন স্টিলটাও কি হয়, ইলংগেটেড হয়। ইলংগেটেড মানে হচ্ছে লম্বা হয়, স্টিলটাও কি হয়, লম্বা হয় বা প্রসারিত হয়। তো এটাকে বলা হচ্ছে সেলফ স্ট্রেসিং সিমেন্ট। এবং এইটার যে মেথড, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল প্রিস্ট্রেসিং, কারণ এখানে টানাটানির কোনো ভেজাল নাই, আমরা এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস ইউজ করতেছি না বা জ্যাক ইউজ করতেছি না, পরে আমি রশিটাকে বা ওয়্যারটাকে আমি টানতেছি না, এটা জাস্ট নিজে নিজেই টান খাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কেমিক্যাল প্রিস্টেসিং। আমি কি বুঝাইতে পারলাম? মানুষজনের যে অবস্থা গেছে গা কই কে জানে। জি স্যার, আসি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে স্টিল ওয়্যার। স্টিল ওয়্যার কি, যে স্টিল ওয়্যার অ্যাকচুয়ালি ওয়্যার কাকে বলা হয়, ওয়্যার মানে হচ্ছে তার। ঠিক আছে, আমরা ওই যে কেবল গুলা দেখি, আমরা যে ইলেকট্রিক লাইন যেগুলো আছে, ইলেকট্রিক লাইনের যে কেবল গুলো আছে, এখানে কি হয়, এরকম অনেকগুলা তার একসাথে এইভাবে প্যাচ খাওয়ায় এইভাবে জয়েন্ট দেওয়া হয়। তো এইখানেও প্রিস্টেসিং এর ক্ষেত্রে এরকম অনেকগুলা তার একসাথে প্যাচ খাওয়ায় একটা জয়েন্ট, মানে একটা তার তৈরি করা হয়। বা রশির ক্ষেত্রে আমরা দেখি অনেকগুলো সুতা একসাথে এইভাবে পাক খাওয়ায় একটা তার তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে ওয়্যার। ওকে, এই ওয়্যারটা তৈরি করতে যদি 5টা রশি লাগে, তাহলে এটাকে বলা হচ্ছে 5 ওয়্যার স্ট্র্যান্ড। একসাথে এটাকে বলা হচ্ছে স্ট্র্যান্ড। আর যদি 5টা রশি লাগে, তাহলে এটার নাম হচ্ছে 5 ওয়্যার স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড
ঠিক আছে, এই তারটাকে বলা হয় আর কি। আর এইটা তৈরি করতে যদি 7টা রশি লাগে তাহলে সেটাকে বলা হচ্ছে 7 ওয়্যার স্ট্যান্ড। আচ্ছা, এটা তৈরি করতে যদি দেখা যায় যে 11টা রশি লাগে তখন সেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল তার লাগে, তখন সেটা বলা হয় 11 ওয়্যার স্ট্যান্ড। ঠিক আছে, দিস ইজ কল্ড ওয়্যার। তো এই ওয়্যারটা তৈরি করতে গেলে আপনি একটা কোড ফলো করতে হবে। যে কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে এএসটিএম স্পেসিফিকেশন আপনাকে যাইতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো করে ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন না। এএসটিএম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেশিন। তো এটা হচ্ছে আমেরিকান একটা স্ট্যান্ডার্ড। আমেরিকা যেরকম আমাদের ক্ষেত্রে ঠিক করে দিছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড কি স্ট্যান্ডার্ড আমরা ইউজ করব। যেমন হচ্ছে টাকার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিনিময় প্রথা হচ্ছে ডলারে। ঠিক আছে, ডলারে বিনিময় প্রথা। আপনি টাকা কিন্তু আমেরিকাতে চলবে না, বা টাকা কিন্তু ইন্ডিয়াতে চলবে না। আপনি কি করতে হবে, ডলারে নিয়ে যেতে হবে। তো আসলে একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিছে যে ডলারটা হবে বিনিময় প্রথার একটা মাধ্যম। সেম ভাবে এখানে যখন আমি যে কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করব, এটা একটা আমেরিকান একটা স্ট্যান্ডার্ড তৈরি করা দিয়ে যাচ্ছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আপনি ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এটা বলা হচ্ছে এএসটিএম স্ট্যান্ডার্ড বা এএসটিএম স্পেসিফিকেশন। ওই এএসটিএম স্ট্যান্ডার্ডে একটা কোড বলে দেওয়া আছে, এই কোডটার নাম হচ্ছে AF421। এই কোড অনুসারে আপনি যদি ইয়ে তৈরি করেন, রড তৈরি করেন, তখন এটাকে বলা হচ্ছে স্টিল ওয়্যার। এই কোডটা ফলো করতে হবে AF421। এই কোড ফলো করে আপনি কি করতে হবে, এই প্রিস্টেসিং স্টিল তৈরি করতে হবে আর কি। তো এইটা নর্মাল স্টিলের মতো তৈরি হয়, যে ওপেন আর্ট সিস্টেম অথবা ইলেকট্রিক আর্ট ফার্নেস সিস্টেম। হ্যাঁ, এগুলা স্টিল আপনারা মোটামুটি জানেন যে স্টিল কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, এটার হচ্ছে কম্বাসন ইউনিট যেটা আছে, এটা ইলেকট্রিক ফার্নেস হইতে পারে, এটা ওপেন আর্থ হইতে পারে। ওইভাবে হচ্ছে স্টিল থেকে তৈরি করা হয়, তারপরে এটাকে ইলংগেটেড করা হয়, তারপরে এটাকে পানির মধ্যে দিয়ে কোল্ড করা হয়। হ্যাঁ, তারপরে ওয়্যারটা প্রস্তুত হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে ওই থার্মাল ট্রিটমেন্টের মাধ্যমে ওয়্যারটাকে প্রস্তুত করে আর কি। তার মধ্যে যে ডিজাইন মেকানিক্যাল প্রপার্টি আছে এগুলো অ্যাচিভ হয়। তো একই জিনিসটা হচ্ছে স্টিল ওয়্যার গেল, এরপর আসে হচ্ছে স্টিল বার। বার হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট। ওয়্যারটা হচ্ছে কি, ওয়্যারটা হচ্ছে অনেকগুলা ইউনিটের সমন্বয়, অনেকগুলা কেবলের সমন্বয় হচ্ছে ওয়্যার। আর স্টিল বার যেটা আছে, বারটা হচ্ছে একটা প্লেন বার, এরকম জাস্ট একটা বার। ঠিক আছে, অনেক জায়গায় বার ইউজ করা হয়, এরকম চ্যাপ্টা থাকে, ওইটা একটা বার, হাই স্ট্রেংথের বার। ওইটাও ইউজ করা হয়, যে অনেকগুলো ওয়্যার ইউজ না করে আমরা কি করলাম, একটা বার ইউজ করলাম। এটাও অনেক জায়গায় করা হয়, তবে ওয়্যারটাই বেশি চলে, কারণ ওয়্যার থাকার কারণে তার স্ট্রেংথ নেওয়ার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে। বার যেটা আছে এটা সিঙ্গেল ইউনিটে তৈরি করা হয়, এইটার স্ট্রেংথ নেওয়ার ক্যাপাবিলিটিটা কম থাকে। কম না, অ্যাকচুয়ালি দুইটারই সমানই থাকে, কিন্তু এইটা একটু দুরূহ আর কি। মানে কম্পারেটিভলি দুইটার ক্ষেত্রে দেখা যায় যে এইটাতে, এই ওয়্যারটাতে আসলে বেশি অ্যাডভান্টেজেস পাওয়া যায়। তো এইটাও এএসটিএম স্পেসিফিকেশন অনুসারে তৈরি করতে হবে, আপনি ইচ্ছা মতো তৈরি করলে হবে না। এখানে এএসটিএম স্পেসিফিকেশন কোড বলে দিছে A322 এন্ড A29। এই দুইটা কোড ফলো করে আপনি কি করতে পারবেন, এই যে হাই স্ট্রেংথ অ্যালয় স্টিল বার, এগুলো আপনি তৈরি করতে পারবেন। তো এটা আলটিমেট স্ট্রেংথ কত হইতে পারে, আলটিমেট স্ট্রেংথ হইতে পারে 1100 এমপিএ। 1100 এমপিএ হইতে পারে, সাধারণত জেনারেলি হচ্ছে 1000 এমপিএ পর্যন্ত অ্যাচিভ করা পসিবল। আলটিমেট স্ট্রেংথ যেটা আছে এটা 1100 এমপিএ পর্যন্ত হইতে পারে। এটা জেনারেলি 1000 এমপিএ। তো এমপিএ কে পিএসআই, যেহেতু এমপিএ আমরা আসলে সহজে বুঝি না, এমপিএ কে পিএসআই নিতে গেলে এমপিএ কে 145 দিয়ে গুণ দিয়ে দিবেন, 145। যত এমপিএ, এটাকে পিএসআই নেওয়ার জন্য 145 দিয়ে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এটা 145 দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলে এখানে আমি পাবো হচ্ছে অ্যাকচুয়ালি 145,000। দ্যাট মিনস ওই যে আপনাকে বলছিলাম যে 150 গ্রেড আমরা বাজারে পাই, 60 গ্রেড, এটা অলমোস্ট 150 গ্রেডের স্টিল। ওকে, 150 গ্রেডের স্টিল আমরা আসলে ইউজ করতে হবে। তো এগুলা হচ্ছে অনেক জটিল জিনিস, এগুলা মার্কেটে অ্যাভেলেবল না প্রিস্টেড স্টিল। এইটা আপনাকে ইউজ করতে গেলে আপনি কি করতে হবে, অর্ডার দিয়ে এগুলা বানাইতে হবে আর কি। ওই স্ট্যান্ডার্ড বা ওই স্পেসিফিকেশন মেনটেন করে এটাকে বানাইতে হবে। তো গেল স্টিল ওয়্যার আমি দেখলাম, তারপর হচ্ছে স্টিল বার আমি দেখলাম। এখন হচ্ছে
এখানে একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আছে, স্টিল ওয়্যার গুলার বিভিন্ন ডায়ামিটারের ওয়্যারের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা আছে সেটা দেওয়া আছে। এইটা তো আমরা জানি একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি, যে আমি একটা স্টিলকে, এটা পরীক্ষা করা হয় ইউটিএম মেশিন দিয়ে, হ্যাঁ, ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে। এই স্টিলটাকে আমি টেনশন দিব, উপর থেকে একটা টান দিব, নিচের থেকে একটা টান দিব। তো টান যত বাড়াইতে থাকবো তার মধ্যকার বিকৃতি বা তার মধ্যকার স্ট্রেস তত বাড়তে থাকবে। টান যত বাড়াবো স্ট্রেস তত বাড়বে, স্ট্রেস যত বাড়বে তার ভিতরকার বিকৃতি, মানে এটা লম্বা হবে, এটা লম্বা হতে থাকবে, টান দিলে এটা লম্বা হবে। লম্বা হওয়া মানে কি, আগের লেংথের থেকে তার কিছু চেঞ্জ হয়েছে, তো লম্বা হইলে এটা সরু হয়ে যাবে। হ্যাঁ, এটা রাবারের মতো, রাবারের একটা গুলা আছে মনে করেন, এটাকে ধরে আপনি টান দিচ্ছেন, টান দিলে কি হবে, এটা লম্বা হয়ে যাবে, লম্বা হবে কিন্তু এটা কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। লম্বা হবে কিন্তু হয়ে যাবে সরু। তো এখানে রডের ক্ষেত্রেও সেম, এটার ডায়ামিটার চেঞ্জ হবে, মানে লম্বা হয়ে যাবে, তার সাথে সাথে তার ডায়ামিটার চেঞ্জ হয়ে সে কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে স্ট্রেস দিচ্ছেন আর তার মধ্যকার এই ধরনের চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেন। এই যে পূর্বের পজিশনের চেয়ে বর্তমান পজিশন কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে স্ট্রেন। তো যত স্ট্রেস দিবেন তত স্ট্রেন হবে, তত স্ট্রেন হবে কতটুকু পর্যন্ত, এটা একটা লিমিট আছে, এটাকে বলা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট পর্যন্ত এখানে সোজা গ্রাফটা দিয়ে বোঝায় যে আপনি যত স্ট্রেস দিচ্ছেন, এই যে এইদিকে যদি আমি স্ট্রেন বলি বা বিকৃতির মান বসাই, আর এইদিকে যদি স্ট্রেস বলি বা যতটুকু স্ট্রেস আসতেছে সেটা মান বসাই, তখন একটা পর্যায় পর্যন্ত এরকম লিনিয়ার থাকবে। লিনিয়ার মানে সরলরৈখিক থাকবে। এটি দিয়ে বোঝায় যে যত বেশি স্ট্রেস দিচ্ছি ততটুকু স্ট্রেন হচ্ছে, যত স্ট্রেস দিচ্ছি ততটুকু স্ট্রেন হচ্ছে, ইকুয়াল হচ্ছে। স্ট্রেস বাড়াবো স্ট্রেন বাড়বে, স্ট্রেস বাড়াবো স্ট্রেন বাড়বে। একটা পর্যায়ে সেই ইলাস্টিক লিমিট ক্রস করে ঢুকে যায় প্লাস্টিক লিমিটে। প্লাস্টিক লিমিটে গেলে তখন কিন্তু ওই স্ট্রেস বাড়তেছে কিন্তু স্ট্রেন কিন্তু ওই সিমিলার অনুপাতে বাড়তেছে না। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে এটা অনেকটা একটা ফ্ল্যাটেন হয়ে যায়, মানে এর মানে হচ্ছে স্ট্রেস বাড়তেছে কিন্তু স্ট্রেন বহুগুণ বেড়ে যাচ্ছে, স্ট্রেস বাড়তেছে অল্প কিন্তু স্ট্রেন বহুগুণ বেড়ে যাচ্ছে। এইভাবে করে একটা পর্যায়ে গিয়ে সে আলটিমেটলি ফেল করে যায়। এই ফেল করার আগ মুহূর্ত পর্যন্ত সে যতটুকু লোড নেয় এটাকে বলা হচ্ছে আলটিমেট। ওকে, ফেল করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু লোড নেয় সেটাকে বলা হচ্ছে আলটিমেট। তাহলে এই রকম একটা গ্রাফ আসলে পাওয়া যায়। এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা ইলাস্টিক, তারপর হচ্ছে প্লাস্টিক, এরপর লাস্টে হচ্ছে আলটিমেট। এইভাবে ভাগে ভাগ করা যায়, মানে ইয়েল্ড আর কি অ্যাকচুয়ালি। এইভাবে ভাগে ভাগ করে কিন্তু আমরা গ্রাফ পাইতে পারি। তো এখানে জাস্ট দেখাইছে যে যদি 60টা ওয়্যারের একটা ইউজ করা হয়, স্ট্যান্ড ইউজ করা হয়, এবং ওইগুলার ডায়ামিটার যদি হয় ওয়্যারগুলার হচ্ছে 12.7 মিলিমিটার, তাহলে এটা অনেকটুকু পর্যন্ত এইভাবে ইলাস্টিক থাকে, তারপরে আস্তে 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 মানে ইয়ে করে। তো এটা স্ট্রেংথ অনেক বেশি। ঠিক আছে? তারপরে তারা দেখছে যে এইটাই যদি ইউজ করা হয় 7 ওয়্যারে কিন্তু ডায়ামিটার কম, 6.35 মিলিমিটার, তখন দেখা যায় যে এটা কিন্তু আগের মতো বিহেভ করে না, এটা কিছুটা কমে যায়। আচ্ছা, মানে কম কম লোড ট্রান্সফার করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ডায়ামিটার বাড়াই দিচ্ছি, ডায়ামিটার বাড়াই দিয়ে গেলে এটা খারাপভাবে এইভাবে উঠবে, উঠার পরে তারপরে দেখা যায় যে এটার স্ট্রেংথটা এইভাবে চলে গেছে। মানে এটা যত বেশি ডায়ামিটার বাড়াইতে থাকবে ফ্লেক্সিবিলিটি কম থাকবে। হ্যাঁ, আশরাফুল সাহেব বলেন। আশরাফুল সাহেব আপনি হাত তুলছেন, কিছু বলবেন? জি না স্যার, আমি চ্যাটে ক্লিক করতে গিয়ে স্যার ওই মানে স্যার হ্যান্ড আচ্ছা, উঠে গেছে, ওকে রাইজ ওকে হয়ে গেছে। ওকে, সরি ঠিক আছে। স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12.7 মিলিমিটারে সবচেয়ে বেশি আহ, হ্যাঁ, 12.7 মিলিমিটারে আমি সবচেয়ে বেশি ইয়েটা পাচ্ছি, যে ইয়েল স্ট্রেংথ যেটা আছে বা আলটিমেট স্ট্রেংথ যেটা আছে সেটা পাচ্ছি। 6.35 মিলিমিটারে তার চেয়ে কম পাচ্ছি, কিন্তু মিলিমিটার যদি আমি বাড়াই দিই 12.7 থেকে 13,
31.75 মিলিমিটার করে ফেলি, তখন দেখা যায় যে আবার কিন্তু স্ট্রেংথটা কি হয়ে যায়, কমে যায়। তো এই কারণে এটা আদর্শ বার হিসেবে এখানে ওই বিভিন্ন সাইজের বিভিন্ন ডায়ামিটারের আমি কম্বিনেশন করে দেখবো যে কোনটার আসলে স্ট্রেংথ সবচেয়ে বেশি পাওয়া যায়, সেইটাই আমি ইউজ করব। আমি কি বুঝাইতে পারলাম? তো এইটাই ছিল ম্যাটেরিয়ালস থেকে, যে আমরা এখানে দেখলাম হচ্ছে সেলফ স্ট্রেসিং সিমেন্ট, আমরা দেখলাম স্টিল ওয়্যার এবং স্টিল বারগুলা কি স্পেসিফিকেশনে তৈরি করা যায়, আমরা দেখলাম হচ্ছে একটা টিপিক্যাল স্ট্রেস স্ট্রেইন কার্ভ কার জন্য, একটা প্রিস্ট্রেসিং স্টিলের জন্য, প্রিস্ট্রেসিং স্টিল যদি হয় তাহলে তার স্ট্রেস স্ট্রেইন কার্ভটা কিরকম হবে এটা আমরা দেখলাম। তারপরে আমরা চলে আসি যে চ্যাপ্টার 2টা খুবই ছোট ছিল, চ্যাপ্টার 3টাও খুবই ছোট। আমরা চ্যাপ্টার 3তে চলে আসি হচ্ছে এটা হচ্ছে প্রিস্ট্রেসিং সিমেন্ট সিস্টেমস এন্ড অ্যাঙ্করেজ। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রিস্ট্রেসিং কেন করা হয় বা কিভাবে করা হয় এটাই আমরা দেখবো আর কি, যে প্রিস্ট্রেসিং ডিফারেন্ট মেথডে করা যায়। ডিফারেন্ট মেথডে কি কি মেথড? একটা হচ্ছে মেকানিক্যাল প্রিস্ট্রেসিং মেথড, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রিস্ট্রেসিং মেথড, আর একটা হচ্ছে কেমিক্যাল প্রিস্ট্রেসিং মেথড। মেকানিক্যাল প্রিস্ট্রেসিং মেথড বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? মেথড মানে হচ্ছে প্রিস্ট্রেসিংটা কিভাবে হবে। আমি তো বুঝলাম এটা হচ্ছে বিম, এটার ভিতরে আমি প্রবেশ করেছি হচ্ছে এরকম স্টিল, প্রিস্ট্রেসিং স্টিল। এখন আমাকে কি করতে হবে? এই প্রিস্ট্রেসিং স্টিলটাকে আমাকে টানতে হবে। টানলে কি হবে? ইন রিটার্ন যখন আমি ছেড়ে দিব তখন দেখা যাবে যে এই স্টিলটা গিয়ে এই মেম্বারে ধাক্কা খাবে এবং এই মেম্বারে কম্প্রেশন তৈরি করবে, ধাক্কা খাবে এবং এই মেম্বারে কম্প্রেশন তৈরি করবে। তাহলে কি করতে হবে? এই প্রিস্ট্রেসিং স্টিলটাকে আমাকে প্রথমে টানতে হবে। তো এই যে টানার যে অ্যারেঞ্জমেন্ট বা টানার যে মেথড, এটাকেই বলা হচ্ছে মেথডস অফ প্রিস্ট্রেসিং। মানে কি মেথডে আমি টানবো বা কি দিয়ে আমি টানবো, এটাকে আমি হাত দিয়ে টানবো, না এটা কোনো ডিভাইস ইউজ করে টানবো, না অন্য কোনো প্রসেসে টানবো, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এই 3টা মেথড আছে। একটা হচ্ছে মেকানিক্যাল প্রিস্ট্রেসিং মেথড। এখন হাত দিয়ে তো আর এত টানা সম্ভব না, এই রডকে দুই পাশ থেকে মানুষজন ধরে হাত দিয়ে টানলাম এরকম পসিবল না, কারণ এটা হাই স্ট্রেংথের স্টিল, এটাকে টাইনা আমরা কিছুই করতে পারবো না। তো এই কারণে এটাকে টানার জন্য একটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করে, মেকানিক্যাল ডিভাইস। এই মেকানিক্যাল ডিভাইস হচ্ছে এইভাবে ডিভাইসের মাথাটা এখানে স্টিল ওয়্যারের সাথে লাগাই দেয়, লাগে এইখানে হচ্ছে এরকম প্রেসার আছে, এটাকে বলা হাইড্রোলিক জ্যাক। হাইড্রোলিক জ্যাকের কাজটা কি? মনে করেন আপনার হাইড্রোলিক জ্যাকের সহজ উদাহরণ হচ্ছে আপনার গাড়ির হচ্ছে চাকা পাল্টানো, ঠিক আছে? গাড়ির চাকা পাল্টানোর ক্ষেত্রে আমরা কি করি? এত ওয়েটের একটা গাড়িটাকে আমরা একটা জ্যাক বসায় কি করি? এই গাড়িটাকে তুলে ফেলি, তুলে আমরা কি করি? চাকাটাকে খুলি অথবা চাকাটাকে পাল্টাই। তাহলে এই ছোট একটা ডিভাইস কিন্তু সে কি করে? এত বড় একটা গাড়িকে তুলে ফেলে। তো এই যে জিনিসটা যেটা আমরা আসলে করতে পারি না, নিজে গাড়ি তুলতে পারবো না, এটা একটা জ্যাকের মাধ্যমে আমরা কি করি? আমাদের ফোর্সটাকে অনেক গুণ বাড়াই দেই, বাড়ায় কি করি? এই গাড়িটাকে তুলতে সহায়তা করি। তো এখানে হাইড্রোলিক জ্যাক হচ্ছে সেম জিনিসটাই মেকানিক্যাল প্রিস্ট্রেসিং এর ক্ষেত্রে, সে টানবে। এটা তো উপর দিকে ঠেলা দিচ্ছিল, আর এটার মেকানিজমটা হচ্ছে এটা আউটওয়ার্ড টানবে, বাইরের দিকে টানবে। তো আমরা যদি হাইড্রোলিক জ্যাক ইউজ করে আমরা এইভাবে ওয়্যারগুলোকে দুই পাশ থেকে টানি এবং ডিজায়ার্ড কতটুকু প্রেসার এখানে দিলে, এখানে প্রেসার মিটার আছে, কতটুকু প্রেসার দিলে এখানে কতটুকু টান অ্যাচিভ হবে এটা আগে থেকেই ক্যালকুলেট করা যায়। তখন আমরা দেখবো যে এখানে কতটুকু প্রেসারে তাকে টানতে হবে, সেটা আমরা দেখবো আর কি। এইভাবে করে যদি আমরা টানি, এটা হচ্ছে কমন মেথড, এটাই সবাই ইউজ করে, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল প্রিস্ট্রেসিং, সহজ নাম। এই মেথডটাই হচ্ছে মেকানিক্যাল প্রিস্ট্রেসিং, আর কিছুই না। যে আমরা যদি হাইড্রোলিক জ্যাক দিয়ে আমরা কি করি? স্টিল ওয়্যারগুলোকে পুল করি বা টানি, তখন সেই মেথডটাকে বলা হচ্ছে মেকানিক্যাল। যেহেতু এটা একটা মেকানিক্যাল ডিভাইস, এটা হচ্ছে আমার বলকে কয়েক গুণ বাড়ায় দেয়, তখন এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল প্রিস্ট্রেসিং। এরপরে আসেন হচ্ছে পরের মেথডে। এই মেথড কেউ ইউজ করলো না, বললো যে না আমি হাইড্রোলিক জ্যাক দিয়ে টানবো না, আমি অন্য কোনো মেথড চাই। তখন তার জন্য নিয়ে আসছে হচ্ছে ইলেকট্রিক্যাল প্রিস্ট্রেসিং। ইলেকট্রিক্যাল প্রিস্ট্রেসিং কি জিনিস? ইলেকট্রিক্যাল প্রিস্ট্রেসিং হচ্ছে আমরা ওয়্যার জানি, ওয়্যারের ভিতর দিয়ে আমরা ইলেকট্রিসিটি পাস করাইতে পারি। কি পাস করাইতে পারি? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি পাস করাইলে আমরা জানি যে ইলেকট্রিসিটি যখন পাস হয় তখন এটার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার কারণে এটা কিন্তু ইলংগেটেড হয়। আমরা জানি যে যখন রেল লাইনের কথা যদি আমরা চিন্তা করি, এটা আমরা ছোটবেলা পড়ছি যে গরমকালে রেল লাইন এরকম বেঁকে বেঁকে যাইতে পারে।
ঠিক আছে, কেন বেঁকে বেঁকে যাইতে পারে? কারণ হচ্ছে গরমকালে প্রচুর হিট পড়ে রেল লাইনে, আর এটা লোহার পদার্থ হওয়ার কারণে এটা প্রসারিত হয়ে যায় হিটের কারণে। তো এইটা ইলেকট্রিক্যাল প্রিস্টেসিং বলতে বোঝায় যে আমরা যদি এই ওয়্যারগুলোর মধ্যে ইলেকট্রিসিটি পাস করি তাহলে কি হবে, তাহলে হইলো গিয়া এটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হইলে এটা ইলংগেটেড হবে, ইলংগেটেড মানে লম্বা হইলে কি হবে, এইভাবে টান অনুভব করবে। এইভাবে ইলেকট্রিসিটি পাস করে আমি যদি তাকে টানতে পারি, হ্যাঁ, ইলেকট্রিসিটি পাস করানোর কারণে সেই ইলংগেটেড হবে, ইলংগেটেড হইলে এইভাবে টান অনুভব করবে। এইটা যদি করতে পারি তখন সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রিস্টেসিং। আর লাস্টলি হচ্ছে কেমিক্যাল প্রিস্টেসিং। কেমিক্যাল প্রিস্টেসিং আমি আগে পরে আসছি। কেমিক্যাল প্রিস্টেসিং আর কিছুই না, এখানে সিমেন্ট অথবা কনক্রিট ইউজ করব, যে কনক্রিটটা আসলে নিজে প্রসারিত হবে, এই যে সেলফ স্ট্রেসিং সিমেন্ট যেটা পড়াইছি সেটা, এটা যদি আমরা ইউজ করি তাহলে সে নিজে প্রসারিত হবে। নিজে প্রসারিত হলে তার ভিতরে যে রড আছে, কনক্রিট প্রসারিত হলে তার ভিতরে যেহেতু রড আছে সেও প্রসারিত হবে, সেও প্রসারিত হলে কি হবে, সে টান খাবে। তো এই যে মেথডটা, এটা বলা হচ্ছে কেমিক্যাল প্রিস্টেসিং। এটা সাধারণত ছাদে করা হয়, ছাদের ক্ষেত্রে কোনো ছাদকে যদি প্রিস্টেস করা হয় তখন কেমিক্যাল প্রিস্টেসিংটা ইউজ করা যাইতে পারে। সাধারণত বিমে টিমে এগুলাতে করা হয়, কিন্তু খুব লিমিটেড পোর্শনে করা হয় আর কি। তো এইভাবে হচ্ছে আমরা তিনটা মেথড আছে, যার মধ্যে জনপ্রিয় মেথড আপনারা তো জানেন যে এই রড টানাটানির ক্ষেত্রে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে হাইড্রোলিক জ্যাক, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল প্রিস্টেসিং, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অন্যান্য দেশে ইলেকট্রিক্যাল প্রিস্টেসিং আছে, কেমিক্যাল প্রিস্টেসিং আছে, অ্যাডভান্স এগুলা ব্যবহার করা যায় আর কি। বাট মেকানিক্যাল প্রিস্টেসিংটা সস্তা, চিপ, এই চিপ হওয়ার কারণে এটা জনপ্রিয়তা সবচেয়ে বেশি মেকানিক্যাল প্রিস্টেসিং। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তো আমরা দুইটা জিনিস আজকে দেখলাম, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, প্রিস্টেসিং এর জন্য কি ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, আর পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে যে কি মেথডে আমরা হচ্ছে প্রিস্টেসিংটা করতে পারবো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এই মেথডগুলো আমরা একটু দেখলাম আর কি। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট দিন আমরা পরবর্তী একটা চ্যাপ্টার দেখবো, চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 হচ্ছে লস অফ প্রিস্টেস, মানে প্রিস্টেসিং এর ক্ষেত্রে কিছু লস হয়। ঠিক আছে, আমি আসলে যে ফোর্সে টানতেছি, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এটা তো আমি টানবো, এই ওয়্যারটাকে টানবো, তো টানা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, টেনে ছেড়ে দেওয়া। টেনে ছেড়ে দিলে কি হবে, এইটা এসে এখানে ফোর্স ক্রিয়েট করবে, এইটা এসে এখানে উল্টা ফোর্স ক্রিয়েট করবে যখন ছেড়ে দিব। তো এই ফোর্সটা যেটা ক্রিয়েট হবে, এই ফোর্সটা আসলে এইটার মধ্যে অ্যাক্টিভ হবে। তাহলে টানাটা কিন্তু আমার ইম্পর্টেন্ট না, কতটুকু ফোর্স তার মধ্যে আসতেছে ছেড়ে দেওয়ার পরে, এটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। তো এই কতটুকু ফোর্স আসতেছে, এখন যতটুকু আমি টানবো ঠিক ততটুকু কি ইন রিটার্নে আসবে। মনে করেন 50 কিপ আমি টানলাম, এখানে কি 50 কিপই ইন রিটার্নে আসবে না কিছু লস হয়ে যাবে? 50 কিপই না এসে এখানে বিভিন্ন কারণে এটা কিছু লস হয়ে যাবে, লস হয়ে এখানে অ্যাক্টিভ হবে মনে করেন যে 40 কিপ। তাহলে এর মানে কি, আমি আসলে যে টান দিচ্ছি সেই টানের চেয়ে এখানে যে কম্প্রেশন আসতেছে, এই কম্প্রেশনের পরিমাণটা কিছু কম হয়। এই কম হয়, কত কম হয়, এটাকে বলা হচ্ছে লস ক্যালকুলেশন। হ্যাঁ, আমি 50 কিপে টানলে সে যে এখানে 50 কিপে আসবে এরকম না, সে 40 কিপ হয়ে যেতে পারে, মানে হচ্ছে 10 কিপ আমার লস হয়ে যেতে পারে। এই লসটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এইটাকে বলা হচ্ছে লস অফ প্রিস্টেস। বিভিন্ন কারণে লস হইতে পারে, বিভিন্ন কারণে আমার এরকম লস হইতে পারে। তো এই লসগুলোকে কি করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে। অঙ্ক আছে অনেকগুলা, কিভাবে লসগুলো আমরা ক্যালকুলেট করা যায়, এটার অনেক মেথড আছে, অনেক অঙ্ক আছে, আমরা দেখবো পরবর্তীতে। তাহলে আমরা মুদ্রা কথা বা মেইন কথা যেটা, সেই জিনিসটা বুঝলাম কি, যে এই প্রিস্টেসটাকে আমি যে ফোর্সে টানবো এবং যখন ছেড়ে দিব সে ইন রিটার্ন দিবে কম্প্রেশন, কিন্তু সেম অ্যামাউন্ট অফ কম্প্রেশন সে দিবে না। কোনো কোনো কারণে, বিভিন্ন কারণে এটার চেয়ে কম অ্যামাউন্টের কম্প্রেশন সে দিবে। এই যে কত কম অ্যামাউন্টের কম্প্রেশন দিল, এটা হচ্ছে লস। তাহলে কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে 50 কিপ ধরে ডিজাইন করলে হবে না, যদিও টানতেছি আমি 50 কিপে, কিন্তু আমাকে লসটা ক্যালকুলেট করতে হবে, 50 থেকে 10 বাদ দিতে হবে, যেহেতু লস আমার 10, তাহলে 50 থেকে 10 বাদ দিয়ে এইখানে যা আছে সেটা দিয়ে আমার কি করতে হবে, অঙ্ক করতে হবে, কারণ এটাই হচ্ছে প্রিস্টেস ফোর্স এফ। ঠিক আছে, তো আমরা এটাও এফ,
কিন্তু আগে আমরা এটা ছিলাম না, আমরা শুধু এফ পড়ছি, কিন্তু এখন এফ এটা হচ্ছে টেনসাইল এফ যদি থাকে, মানে টেনসাইল এফ যদি দেওয়া থাকে যে 1650, টেনসাইল এফ যদি দেওয়া থাকে 1650, তাহলে কম্প্রেসিভ দিয়ে আমি 1650 অ্যাচিভ করতে পারবো না, 1650 এর চেয়ে কম অ্যাচিভ করবো। মনে করেন অ্যাচিভ করলাম আমি 1500, তাহলে কি হইলো 150 আমার লস হইলো। তাহলে এখানে অ্যাক্টিভ হইলো মাত্র 1500। এখন আমি যদি 1650 ধরে অঙ্ক করে ফেলি, মানে সে অ্যাকচুয়ালি টেনশন নিচ্ছে 1650, এরকম ধরে অঙ্ক করে ফেললে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমাকে লস ক্যালকুলেট করতে হবে, লস 150 বাদ দিতে হবে, বাদ দিয়ে 1500 ক্যালকুলেট করে আমি এখান থেকে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এইটা নিয়ে আমরা পরবর্তীতে নেক্সট দিন হচ্ছে বিশদ আলোচনা করব, লস অফ প্রিস্টেস। এখানে প্রথমে শুরুতে অঙ্ক আছে, আমরা অঙ্ক থেকে স্টার্ট করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার।